বুঝছেন? ওখানে নাম্বার উঠবে এইভাবে নাম্বার উঠতে হবে, শুনবো না, ওখানে একই উঠতে হবে। ওয়াচিং একদম দেখতেছি, ওয়াচিং একদম, তো ওখানে কিন্তু জিরো লেখা আছে, স্টের পাশে জিরো করছে। আবার একটা নাম্বার ঠিক আছে, আগের বার নাম্বার ওঠে না। এই প্রবলেমটা আইফোনে দেখা দেয়, করে রিকানেক্ট দেখায়। নেট একবার আসলে আবার এটা ভালো। ওকে, আসসালামু আলাইকুম। আমাদের নেটে একটু প্রবলেম ছিল, যার জন্য লেট হলো। মানে নেট বলতে মানে আমাদের ফোনের সেটিংসে প্রবলেম থাকে। ওকে, যাই হোক, আমাদের করতে যেটা হবে সেটা বেসিক্যালি হলো এই অধ্যায়টা আসলে ইম্পর্টেন্ট, প্রশ্ন আসে, যা যা দরকার সেটা একটু সিনোপসিস দেখি আমরা। প্রচুর দেখি কি আছে, যেমন এখান থেকে যেটা দরকার, যেমন বাণিজ্য থেকে শুরু করলে এফটিএ ভার্সেস পিটিএ, এটা জরুরি জানা বাণিজ্যের জন্য। নাম্বার নেই, এফটিএ পিটিএ। টেরিফ টোল ডিউটি, এটা আসলে আপনাদের দেখাইছিলাম মনে হয়, ট্যাক্স ডিউটি একবার মনে আমি আলোচনা করেছিলাম। তারপরে জিএসপি ভার্সেস জিএসপি প্লাস, তারপর হলো এফডিআই ভার্সেস ইপিআই, তারপরে হলো ক্রাউলিং পেগ। এর বানানটা মনে হয় আমার হবে না, আমি বাংলাটা লিখে দিই, ইংলিশটা একটু দেখেন তো, বানানটা কি দেখতে চাইছিলাম, ইংলিশটা আসে নাই, মানে মনে নাই। তারপরে হলো ক্রাউলিং পেগ, তারপরে হলো বর্তমানে যেটা আলোচিত বিষয় ক্রাউলিং পেগ, সোফর, SOFR, সোফর যেটা হলো যে আপনার রিজার্ভের জন্য কাউন্ট করা হয় যেভাবে, সেটা সোফর। তারপরে হলো বেইল আউট ভার্সেস ব্যাংকরাপ্ট, গত বছর গুরুত্বপূর্ণ ছিল, মানে 44-এ গুরুত্বপূর্ণ ছিল, এখন গুরুত্বপূর্ণ না, তেমন একটা গুরুত্বপূর্ণ না। ডাচ বিজনেস আলোচিত ফুড ইন্ডাস্ট্রি রেগুলেশনের জন্য, তাই এটা আসতেও পারে, ডাচ বিজনেস। তারপর ট্রিমস ভার্সেস স্ট্রিমস, আর একটা হলো ন্যাশনাল ট্রিটমেন্ট ভার্সেস MFN, মোস্ট ফেভার্ড নেশন। কারেন্সি ওয়ার বা মানে এন্টি ডলার কনফ্লিক্ট, কারেন্সি ওয়ার ভার্সেস এন্টি ডলার ডিপ্লোমেসি। আর একটা ফরেক্স মার্কেট, মানে ফরেন এক্সচেঞ্জ মার্কেট, যেটা মানে এটা কম গুরুত্বপূর্ণ আর কি, খুব বেশি গুরুত্বপূর্ণ যে তা না। নর্থ সাউথ গ্যাপ, এটা রিয়েল গ্যাপটা লাগবে, তবে এটা হলো বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। দেখছেন G7 এর সম্মেলন আছে, সেখানেও কিন্তু নর্থ সাউথ গ্যাপকে গুরুত্ব দিয়েছে তারা, মানে সাউথ স্টেটকে তারা গুরুত্ব দিয়েছে। তারপরে হলো নম্বর 14, stagflation versus twin deficit. Number 15, swap currency
swap currency. Number 16, tax GDP ratio. Importance. Number 17, ক্রনিং পেক তো লিখছি 3F crisis. বেসিক্যালি 3F crisis বলতে বোঝাবে ফুড, ফান্ড, ফুয়েল। এটা আবার বাংলাদেশের জন্য ফান্ডের জায়গায় অনেক সময় হলো ফুড, ফান্ড, ফুয়েল। এটা ফান্ড বেসিক্যালি ডলারে জানে, অনেক সময় ফার্টিলাইজার ব্যবহার করা হয় বাংলাদেশে, অনেক দেশে ফার্টিলাইজার, কখনো ফার্টিলাইজার মানে ফুড, ফান্ড অবলিক ফার্টিলাইজার, আর ফুয়েল, ফুড, ফান্ড, ফার্টিলাইজার। এছাড়া আমি তো এটা বলছিলাম ওয়াশিংটন কনসেনসাস, এটা তো অনেক গুরুত্বপূর্ণ, ওটা তো আলোচনা করছি আমি, ওটা গুরুত্বপূর্ণ। আর আপনার ওই ট্রানজিট ট্রান্সশিপমেন্ট, এটা জিও পলিটিক্স এর মধ্যে আছে, এখানেও আছে যে ট্রানজিট ট্রান্সশিপমেন্ট, এটা কিন্তু আসতে পারে। ট্রানজিট ভার্সেস ট্রান্সশিপমেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখবেন সবাই লাফালাফি করবে, এটা নিয়ে আসবে এমবিএ, দেখেন এমবিএ আর হলো বিসিআইএম, এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট না, বড় প্রশ্নের মধ্যেই আসবে। প্রবলেম সলভিং এর প্রশ্ন বলতে পারেন যে অন কাইন্ড অফ আউট হয়ে গেল আর কি। প্রবলেম সলভিং এর জন্য যেটা আলোচনার বিষয় সেটা হলো ট্রানজিট, মানে রেল ট্রানজিটকে বাংলাদেশ কিভাবে নেগোশিয়েট করবে এটার এগেনস্টে, যে ওদেরকে আমরা রেলওয়ে ট্রানজিট দেব, কিন্তু আমরা ওদের কাছ থেকে কি কি আদায় করব। আদায় করার জন্য আপনি একটা নথি তৈরি করবেন যে ভারতের সাথে নেগোসিয়েশনে আমরা কোন কোন বিষয়গুলোকে এর বিনিময়ে প্রাধান্য দিতে পারি। এমভিএ যেটা মোটর ভেহিকেল এগ্রিমেন্ট, এটা কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান তাদের মধ্যে চুক্তিটা ছিল 2015-এ, আর এই এমভিএ কিন্তু বিবিআইএন, যদিও এটা ত্যাগ করেছে ভুটান 2017-এ, এটা আবার আলোচনা হচ্ছে, কিন্তু ভুটান এখন পর্যন্ত আসে নাই। আর বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মায়ানমার, আমরা টেকনাফ থেকে কিন্তু একটা মহাসড়ক করেছি, বিশাল মহাসড়ক, আলীকদম দিয়ে একেবারে চীনের কুনমিং পর্যন্ত মহাসড়কটা যাবে মিয়ানমার এবং ইন্ডিয়া হয়ে। তার মানে ইন্ডিয়া আমাদেরকে কিন্তু এই কুনমিং এই সড়কের সুবিধাটা দিবে। তাহলে এটা আমরা পাবো, তাহলে আমরা ওদেরকে একটু ট্রেন সংযোগ দিলে কি হয়েছে। আর ট্রেন সংযোগ তো বাংলাদেশের উপর দিয়ে যাবে না, এটা বেসিক্যালি দর্শনা দিয়ে ঢুকবে, হিলি দিয়ে ঢুকে চিলমারি দিয়ে বের হয়ে যাবে। এটা ওখানে বের হয়ে আবার দুইটা দেশে কানেক্ট করবে, নেপাল এবং ভুটানকে কানেক্ট করবে। তার মানে গ্লোবাল ওয়ার্ল্ডে এটার বিরুদ্ধে বলা যাবে না, ট্রানজিটের বিরুদ্ধে বলা যাবে না। এটা অবশ্যই আমাদের জন্য, দুই দেশের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। সাইডে লেখাগুলো দেখা যায় না, না ও এই পাশটা দেখা যায় না, তাহলে এরকম হবে না। বিসিআইএম আর এমবিএ, ঘুমিয়ে ধরতে আপনাদের ঘুম ধরে না? মারাত্মক ঘুম ধরে দুপুরবেলা, মানে বিকালে, আল্লাহ রে। আমি সাধারণত এই সময়টা জার্নিতে থাকি, টের পাই না, গাড়িতে বসে ঘুমাই। আচ্ছা, কোথায় জেনেছিলাম? ট্রানজিট ভার্সেস ট্রান্সশিপমেন্ট, ওয়াশিংটন কনসেনসাস। আর যেটা গুরুত্বপূর্ণ, গিগ ইকোনমিটা আসলে ভালো, গিগ ইকোনমি, গিগ ইকোনমি, ইকোনমি যেটা হলো ডিজিটাল অর্থনীতি, যেটা প্রযুক্তিগত অর্থনীতি। উফ, নাম্বার 21, রুলস অফ অরিজিন ভার্সেস রুলস অফ বিজনেস। রুলস অফ অরিজিন ভার্সেস রুলস অফ বিজনেস। রুলস অফ অরিজিন ভার্সেস রুলস অফ বিজনেস। 22 হবে নিউ নর্মাল। আর একটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সি, এটা আসলে পরীক্ষা আসে না,
আলোচিত কিন্তু পরীক্ষা আসে না। আর যে গ্লোবাল দুইটা ক্রাইসিস, মানে মাস্ট দুইটা ক্রাইসিস, একটা হলো গ্লোবাল ইনফ্লেশন, গ্লোবাল পভার্টি, আর একটা হলো ডলার ক্রাইসিস। ওই 3F ক্রাইসিসের সাথে ডলার ক্রাইসিস, এই তিনটা হলো স্পেশালি। আর যে বছর যেটা সম্মেলন হয় সে বছর সেটা আসে। 2023 সালে G20 সম্মেলন হয়েছে। G20 সম্মেলন থেকে প্রশ্ন আসছে গতবার। এবছর G7 সম্মেলন হয়েছে, তার মানে G7 থেকে আসবে। আমরা শুরুতেই G7টা পড়ে ফেলবো। মানে বিয়ন্ড দ্য লিস্ট এর বাইরে এই চারটা গুরুত্বপূর্ণ। G7 গ্লোবাল ইনফ্লেশন, গ্লোবাল পভার্টি, আর একটা হলো ডলার ক্রাইসিস। আমার এই তিনটা নোট আছে, ইনফ্লেশন, পভার্টি, ডলার ক্রাইসিসের, কিন্তু এই তিনটারই আপডেট করতে হবে। আপডেটটা করে আমি আপনাদের PDF এ অ্যাডজাস্ট করে দেবো উপরে তিনটা। আমি G7টা এখন পড়ে ফেলি, ঠিক আছে? একটু ছবি তুলতে হবে, কারণ আমার এই জিনিসটা পড়াতে হবে। আপনাদের কাছে মনে হয় কিনা যে আর কোনো ইম্পর্টেন্স আছে কিনা, মানে এখান থেকে ইম্পর্টেন্ট কোনো টপিক আর আছে কিনা এই অধ্যায়ের মধ্যে? হ্যাঁ, বিগত যে আমরা আলোচনা করেছি, বিগতর বাইরে এই টপিকগুলো আছে, এছাড়া কি কি ইম্পর্টেন্স আছে বলে আপনি মনে করেন? ওকে, আপনারা কিছু লিখতেছেন কিনা দেখি। এমবার্গো স্যাংশন, হ্যাঁ, এমবার্গো স্যাংশন, এটা তো বলছিলাম মনে হয় আপনাদের ইয়ার সময়, এমবার্গো ভার্সেস স্যাংশন, এটা প্রিভিয়াস কোশ্চেনের মধ্যে আমি আলোচনা করেছিলাম। আর একটা হলো প্রোটেকশনিজম বলছেন। প্রোটেকশনিজম তো আসলে সংরক্ষণবাদ, এটার ডিউটিগুলো লাগবে, কাউন্টার ভেলিং ডিউটি, তারপর অ্যান্টি ডাম্পিং ল, ডাম্পিং, অ্যান্টি ডাম্পিং। এই প্রোটেকশনিজম যে প্রসেসটাই ইম্পর্টেন্ট। any points so far? প্রোটেকশনিজম, হ্যাঁ, প্রোটেকশনিজমটা আর কি আছে, নোট না করে আপনার রিটেন বুকের ক্লাস দেখলে হবে। রিটেন বুক আর ক্লাস, অ্যাবসলিউটলি ক্লাস আর রিটেন বই পড়লে তো কিছু লাগবেই না ইনশাল্লাহ। আর যেগুলো যদি আসে ওগুলো কোনো বই থেকে আসবে না, অন্য কিছু পড়েও আসবে না ইনশাল্লাহ। আর কলামটা যেটা শেয়ার করি, একটু পারলে চোখ বুলাই। যেমন আজকে আছে প্রথম আলোতে যে কলামটা আছে, দেখছেন? আমি এখন আপনাদের গ্রুপে দেই নাই, যে বাংলাদেশের বেস্ট ফ্রেন্ড। আসলে এখানে যে লিখছে যে দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের বন্ধু এখন বাংলাদেশে আছে, আর কেউ নাই। নেপাল, ভুটান চলে গেছে, চায়নামুখী হয়ে গেছে। মালদ্বীপ চায়নামুখী। শ্রীলঙ্কা তো চীনমুখী ছিল বলেই তার বিরুদ্ধে যে অ্যাকশন হয়েছে। এখন শ্রীলঙ্কা আসলে নিউট্রাল, কারো পক্ষে না। আর ভারতের সাথে তো বিরোধ আছে। পাকিস্তান তো কখনোই ছিল না তার বন্ধু, অথচ নেইবারহুড ডিপ্লোমেসি ঘোষণা করেছিল নরেন্দ্র মোদী। সেখানে বাংলাদেশ এখন তার বেস্ট ফ্রেন্ড। অর্থাৎ ইন্ডিয়ার পার্লামেন্ট কিন্তু গতকালকে শুরু হয়েছে। পার্লামেন্ট শুরু হওয়ার আগে কিন্তু আপনার আমাদের প্রধানমন্ত্রীকে একই মাসে 2 বার, 9 তারিখের পর, এই গত 4-5 দিন আগে সফর করেছে। অর্থাৎ এখানে প্রধানমন্ত্রী তড়িঘড়ি করছেন, এটা আমার মনে হয়। কারণ প্রধানমন্ত্রীর নেক্সট ট্যুর কিন্তু চায়নায়, বা আমাদের প্রধানমন্ত্রী চায়না যাবেন, এবং সেখানে কিন্তু ইন্ডিয়া থেকে একটা ক্লারিফিকেশন নিয়ে যেতে হবে। ওখান থেকে ক্লারিফিকেশন না গেলে যে ওখানে সে কি কথা দিবে সেটা তো সে অকিবহল না। তখন ইন্ডিয়ার উপর ইন্ডিয়া বাংলাদেশকে প্রেশারটা বেশি দিবে। বাংলাদেশে অ্যাবসলিউটলি ইন্ডিয়ার প্রেশার অনেক বেশি, কারণ এটা পার্শ্ববর্তী দেশ এবং হলো
তিন দিকে ইন্ডিয়া বেষ্টিত হওয়ার কারণে একটা প্রবলেম। চায়না একটা প্রবলেম হলো যে চায়নার একটা গুড সাইড যেটা, ওরা কিন্তু অনেকগুলো ভূখণ্ডকে স্বাধীন ভূখণ্ডকে ওরা নিয়েছে। তাইওয়ান একসময় স্বাধীন ভূখণ্ড ছিল, তিব্বত একসময় স্বাধীন রাষ্ট্র ছিল, হংকং তো স্বাধীন ছিল না বাট একটা ফ্রি পোর্ট হিসেবে বিবেচিত, ম্যাকাও একসময় একটা কলোনি ছিল পর্তুগালের। এরা চায়না নিয়ে গেছে, চায়না নিয়ে গেলেও এরা কিন্তু আলাদা পলিসি ওখানে অ্যাপ্লাই করে। বাট ইন্ডিয়া তারা যেটা করছে সেটা হলো যে অনেকগুলো স্বাধীন রাষ্ট্রকে তারা নিজেদের দখলই করে ফেলছে। যে ব্রিটিশ উপনিবেশভুক্ত দেশগুলোর একটা প্রিন্সলি এস্টেট নামে একটা ভূখণ্ড থাকে। প্রিন্সলি এস্টেট মানে দেশীয় রাজ্য। দেশীয় রাজ্য মানে হলো যে কোনো ভূখণ্ড যেখানে কোনো রাজা বা বাদশার অধীনে ছিল এবং ভূখণ্ডের কোনো মালিকানা আছে একটি ব্যক্তি গোষ্ঠীর বা একটি বংশের, সেই মালিকানা থাকা ভূখণ্ডকে বলা হয় প্রিন্সলি এস্টেট। এরকমের প্রিন্সলি এস্টেট পৃথিবীতে 635টা ছিল, তার মধ্যে ইন্ডিয়াতে 20 থেকে 25টা, যেগুলো ইন্ডিয়া পুরো তার ভূখণ্ডে নিয়ে নিছে। হায়দ্রাবাদ একসময় স্বাধীন রাষ্ট্র ছিল, ইন্ডিয়াটাকে স্বাধীন রাষ্ট্রের সাথে একটি প্রদেশে অন্তর্ভুক্ত করেছে। সিকিম 1975 পর্যন্ত একটা স্বাধীন রাষ্ট্র ছিল, যাকে ইন্ডিয়া একটি আশ্রিত রাজ্য হিসেবে দখল করে ফেলছে। সো বাংলাদেশ এখানে মানে খুবই একটা বিগ থ্রেটে আছে ফ্রম ইন্ডিয়া। বাট মানে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ অনেক ক্ষেত্রেই মানে অনেক দেশের সাথে একটু সেফ আছে, কারণ আমরা ওদের সাথে যে পলিসিটা অ্যাপ্লাই করি যে সেফ অ্যান্ড ফরওয়ার্ড, এই নীতিটা করি, আমরা সেফও থাকি, ফরওয়ার্ডও আগায়ও সেফও থাকি। এবং একই অ্যাট দ্য সেম টাইম যেটা ইন্ডিয়ার বিরুদ্ধে হচ্ছে যে মালদ্বীপ কিন্তু ইন্ডিয়া বিদ্বেষী মানে ইন্ডিয়া পণ্য নিষিদ্ধ করার জন্য তারা কিন্তু মুভমেন্ট করেছিল, এবং মালদ্বীপ কিন্তু অনেকটা সাকসেসফুল। এবং এটার জন্য কিন্তু ইন্ডিয়া শেকড, মানে ইন্ডিয়া একটু মানে ঝাঁকুনি খেয়েছে। আর অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশও কিন্তু ইন্ডিয়ান পণ্য বর্জ্যের একটা মানে হুমকি আমরা দেখছি ইলেকশনের আগে ইলেকশনের পরে এবং ইন্ডিয়ান ইলেকশনের আগে, আমাদের ইলেকশনের পরে। যেহেতু ভারতের একটি বিকশিত 2049 সালের মধ্যে ভারতের মানে বিকশিত ভারত হওয়ার 100 বছর 2047 যেমন 2047 সালে ভারত একটি বিকশিত ভারতের একটা প্ল্যান ঘোষণা করেছে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ ঘোষণা করেছে 2041। অ্যাট দ্য সেম টাইম চায়নারও কিন্তু একটা মানে প্ল্যান আছে যে 2049। 2049 সালে সমাজতান্ত্রিক চীনের 100 বছর হবে। তারা চীনকে কেমন দেখতে চায় এমন কিন্তু একটা পরিকল্পনা 2025 সাল থেকে তারা গ্রহণ করতে যাচ্ছে। 2025 পরিকল্পনার নাম, সেখানে 35 এবং 2049 তিনটা ক্যাটাগরিতে ভাগ করে তারা 2049 সাল পর্যন্ত তারা ভিশন 2049 চায়নাও গ্রহণ করতে যাচ্ছে। তার মানে এখানে তিনটি দেশের বিভিন্ন গোলস এবং অ্যাচিভমেন্টের জন্য আছে, এবং তিনটি পক্ষই অর্থাৎ ভারত এবং চায়না দুইটা পক্ষই চাচ্ছে বাংলাদেশ যেন তাদের বলয় থাকে। সেক্ষেত্রে বাংলাদেশ একটা জিও স্ট্র্যাটেজিক্যাল একটা কনফ্লিক্ট অবস্থানে বাংলাদেশ আছে। সো এক্ষেত্রে মানে যেটা বলতেছিলাম যে ভারত কিন্তু যেভাবে তার প্রতিবেশী দেশগুলোকে তারা মানে আগ্রাসী কূটনীতি চালিয়েছে, সেটা কিন্তু বাংলাদেশের সাথে সে কিন্তু সেরকমের কোয়ার্সিভ ডিপ্লোমেসি বা সেরকম কোনো মানে কোয়ার্সিভ ডিপ্লোমেসি বাংলাদেশের ক্ষেত্রে তারা প্রয়োগ করে নাই। সেক্ষেত্রে বাংলাদেশে ভারতের একটা প্রভাব থেকে যায়, মানে একটা আশঙ্কা থেকে যায়। এবং বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি প্লাস হলো বাংলাদেশের জনগণের একটা বড় ইন্টার কানেক্টিভিটি কিন্তু ইন্ডিয়ার সাথে রয়েছে। বাংলাদেশে প্রচুর যারা মানে সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের ইন্ডিয়াতে কিন্তু প্রচুর ইনভেস্টমেন্ট আছে এবং তাদের সাথে যাতায়াত কমিউনিকেশন অনেক আছে। দেখা গেছে যে বাংলাদেশেরই আমি একটা জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে চিনি, যার ভাই বিজেপির এমপি, ইন্ডিয়ান একজন বিজেপির এমপি, তিনি একটি জেলার সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, অথচ বিজেপির এমপি তার কিন্তু একজন ভাই। সো এইরকমের অনেকগুলো প্রবলেম আছে যেগুলো বাংলাদেশ থেকে আসলে করতে পারে না। একটা জিনিস হলো যে ইন্ডিয়া সবসময় বাংলাদেশ একটা প্রেসারে রাখে। সেখানে প্রেসারে রাখার পিছনে যে প্রধানমন্ত্রীকে আগেই বলে দিয়েছে যে আপনি আসবেন, তবে বেইজিং সম্পর্কে আপনি একটা সুস্পষ্ট ধারণা নিয়ে আসবেন। এটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ খুব একটা প্রেসার। আরেকটা প্রেসার হলো যে তারা কিন্তু এনআরসি 2013 থেকে তারা কিন্তু এনআরসি বারবার উত্থাপন করে। 2015 থেকে তারা বারবার মানে আফটার মোদিস রেজিম, তো তারপর থেকে কিন্তু তারা
বলে যে এত লাখ, 7.5 লাখ, 7.5 কোটি, 1,25,00,000, এক এক সময় একটা সংখ্যা নির্ধারণ করে দেয় এবং 6টি ধর্মকে তারা বলছে যে এরা মানে এরা বাংলাদেশের না, এরা বাংলাদেশের বাইরে থেকে আসছে। তার মধ্যে একটা অন্যতম ধর্মীয় গোষ্ঠী হলো আপনার মুসলিমস। তো সেক্ষেত্রে তারা বলছে 6টি মানে এই মুসলিমসরা বিভিন্ন দেশ থেকে আসছে, আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, সরি বাংলাদেশ, ইরান, এসব দেশ থেকে আসে। তার মানে তারা এসব দেশে তারা চলে যাবে এবং সবচেয়ে বেশি তারা কিন্তু এটা স্টার্ট করেছে ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল দেন আসাম। এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা থ্রেট। আরেকটা বিষয় হলো বাংলাদেশ একটা ইনসিকিউর অবস্থানে আছে কুকি চীনের কারণে। কুকি চীন যে কনফ্লিক্ট, এটা কিন্তু কুকি চীনের এবং মৈতৈ সম্প্রদায়, যেটা মণিপুরে যে সংকটটা হয়েছে, এটা কিন্তু থ্রেটফুল ফর বাংলাদেশের জন্য একটা বিগ থ্রেট। যে এখানে যখন কনফ্লিক্ট হবে তখন আলটিমেটলি তারা কিন্তু মিয়ানমারে যাবে না, এটা পালাই হলে বাংলাদেশে আসার চেষ্টা করবে, তারা চেষ্টা করবে এবং এদেরকে যদি আমরা প্রশ্রয় দিই আলটিমেটলি পশ্চিমবঙ্গ সরকার এবং মেঘালয় সরকার, ত্রিপুরা সরকার, তারা কিন্তু আমাদেরকে একটা এক্সট্রা প্রেশারে রাখবে। সো ইন্ডিয়ার সাথে কিন্তু আমাদের খুব সেম অ্যান্ড ফরওয়ার্ড নীতিতে আগাতে হয় এবং অনেকটাই মানে পিঠ বাঁচানোর মতো একটা অবস্থা। এবং প্রত্যেকবার আমাদের এখান থেকে এসে বলতে হয় যে প্রাইম মিনিস্টার আপনি দেখছেন যে লাস্ট যে সফর এই 2023 আগে সফরে এসে বলছেন যে ভারতকে যা দিয়েছে সারা জীবন মনে রাখবে। এবং এখানেও তিনি এসে বলছেন যে বাংলাদেশ কি পেয়েছে, সেখানেও তিনি প্রধানমন্ত্রী বলছেন যে আসলে ভারতের সাথে আমাদের সম্পর্ক উন্নয়নটাই জরুরি ছিল। আমরা আসলে কি পেয়েছি সেটা কিন্তু ক্লারিফাই করা হয়নি। আর একটা বিষয় হলো যে আমরা যে তিস্তা নিয়ে যে আমরা যে অবস্থানটা নিয়েছি, এখন দেখেন তিস্তা মানে একটা সক্ষমতা যাতে ইন্ডিয়ান একটা টিম আসবে বাংলাদেশে। অপরদিকে চায়না যেখানে 2019 আমাদেরকে যে তিস্তা রেস্টোরেশন কম্প্রিহেন্সিভ প্রজেক্ট যে ঘোষণা করেছে 8,700 কোটি টাকা, এবং এটা কিন্তু অবশ্যই মানে $100 বিলিয়ন, সরি 8,700 কোটি টাকা মানে হলো ওই সময় হলো 100, হ্যাঁ তখন $1 সমান $87 টাকা ছিল। তার মানে 8,700 কোটি টাকার একটা প্রজেক্ট চীনের। সেখানে চীনের প্রজেক্টকে মানে একটা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, কিন্তু আলটিমেটলি যে ইন্ডিয়া চায়নাকে একটা কোন দিয়ে বাড়ি দিয়ে চলে গেল যে তুমি যাও, এটা আমি দেখতেছি। এখন বিষয় হলো যে বাংলাদেশ এখান থেকে কিভাবে বের হয়ে আসবে। ডিপ্লোম্যাটিক যে বা এই জিওস্ট্র্যাটেজিক্যাল যে কনফ্লিক্ট যেটা আগে ছিল ইউএসএ এবং চায়নার মধ্যে, এখন এই কনফ্লিক্টটা এখন হয়ে আসছে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে। এই দুটি দেশের মধ্যে এই সমস্যা সমাধানে বাংলাদেশ কি ধরনের ভূমিকা মানে রাখতে পারবে ডিপ্লোম্যাটিক, আমার মনে হয় এটা প্রবলেম সলভিং এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এইটা। সেক্ষেত্রে আরেকটা বিষয় হলো আপনাকে তো ডিফেন্স করতে হবে। ডিফেন্স করতে মানে আপনি গভর্নমেন্টের ডিসিশনের বাইরে রিটেন লিখতে পারবেন না, ভাইবা তো আপনি বলতে পারবেন না গভর্নমেন্ট ডিসিশনকে আপনি, কারণ ইউ আর গোয়িং টু বি এ ব্যুরোক্র্যাট, এবং আপনি যখন ব্যুরোক্র্যাট হবেন তখন রাষ্ট্রের বাইরে আপনার কিছু নেই, অনলি অ্যাক্টরই মানে ইউ শুড হ্যাভ টু বি রিয়েলিস্টিক, এবং আপনাকে ফলো করতে হবে রিয়েলিজম। এখানে লিবারালিজম বা হলো আইডিয়ালিজমের কোনো এখানে খাওয়া নেই, পুরো রিয়েলিজম হতে হবে, এবং রিয়েলিজম ফলো করতে গেলে আপনার রাষ্ট্রের স্বার্থটাই চূড়ান্ত স্বার্থ। এবং এখানে রাষ্ট্র শুধুমাত্র আপনি একা না, বা রাষ্ট্র মানে শেখ হাসিনা না, রাষ্ট্র মানে শুধু বাংলাদেশের পার্লামেন্ট না, রাষ্ট্র সব বডিগুলো মিলেই রাষ্ট্র। এখানে জনগণ থাকবে, এখানে ভূখণ্ড থাকবে, সরকার থাকবে, আমাদের সভারেন্টি থাকবে, সব মিলিয়েই কিন্তু রাষ্ট্র। এটাকে অনুসরণ করে আপনাকে বলতে হবে। তবে বিষয়টা হলো যে আমরা ইন্ডিয়ার কাছে খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি, কিন্তু ইন্ডিয়ার কাছ থেকে আমাদের কিন্তু আদায় করতে হবে। একটা জিনিস হলো আমার যে ট্রাম্প কার্ড, সেটা রেলওয়ে মানে ট্রানজিটটা আমার ট্রাম্প কার্ড, এটা যদি আমি ইন্ডিয়াকে দিয়ে দিই তাহলে ইন্ডিয়ার কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু আদায় করতে পারবো না। আপনি দেখেন এখানে কিন্তু যদি বলেন একটা ট্রুলি স্পিকিং, যদি এখানে বলেন যে বাংলাদেশ আসলে লাভবান কিনা, এখানে আমি তো মনে করি বাংলাদেশ লাভবান। কিন্তু আমরা ইন্ডিয়াকে কিন্তু দুইটা জিনিস ইন্ডিয়া চেয়েছে, যে হিলি থেকে মহেন্দ্রগঞ্জ আমাদের কাছে যে মহাসড়কটা চেয়েছিল 83 কিলোমিটার, যেটা দিনাজপুরের হিলি থেকে মেঘালয়ের মহেন্দ্রগঞ্জ, ওই যে মাথাটা হিলিটা বের করে দেখবেন যে ডান দিকে যে অ্যারোটা, একেবারে এই যে মাথাটা, এই যে মাথাটা এখান থেকে এদিকে আসছে, এটা এদিকে আসছে, এই যে মাথাটা কিন্তু আমরা হিলি থেকে মহেন্দ্রগঞ্জের এখানে মাত্র 83 কিলোমিটার, 80 থেকে 83 কিলোমিটার।
এই মহাসড়কটা কিন্তু ইন্ডিয়া আমাদেরকে চেয়েছিল এবং তারা কিন্তু এই গত 4 বছর ধরে এটাকে নিয়ে তারা নেগোশিয়েট করে এবং প্রধানমন্ত্রী এটা না দিয়ে তিনি যেটা করছেন সেটা হলো এই জায়গায় যে দর্শনা, এই দর্শনা থেকে এখান থেকে জগতি হয়ে এই যে হিলি, এটা হিলি হিলি হয়ে এখানে হলো চিলাহাটি, এই চিলাহাটি থেকে এখানে নেপাল, এখানে ভুটান, এই দুটো যুক্ত হবে। তাহলে আলটিমেটলি কিন্তু এটা বাংলাদেশের জন্য খুব যে ক্ষতির কারণ তা না। এখানে ওরা যাইতো এদিক থেকে এদিক হয়ে এদিকে যাইতো, সেটা এখন তাদের একটু ইজি হবে আর কি। এখন ওরা এদিকে যাওয়ার যে গ্রাফটা দিয়েছে ওটা কিন্তু এখন পর্যন্ত কার্যকর হয়নি। ওটা এশিয়ান হাইওয়ের একটা প্রজেক্ট। এশিয়ান হাইওয়ে যখন চালু হবে তখন 32 নেশনস অন্তর্ভুক্ত হবে, তখন ওটার সাথে আমাদের ইন্ডিয়ার ওটা, কারণ ওটা কিছু রুলস রেগুলেশন থাকবে, স্ক্যাপ ফলো করবে, জাতিসংঘ মনিটরিং করবে, সেখানে ইন্ডিয়া চাইলেই তার মতো করে চলতে পারবে না, তার মতো করে সে টেরিফলেস বা টোললেস এখানে সে বিজনেস করতে পারবে না। আমাদেরকে টেরিফ টোল দুইটাই দিতে হবে। সো এখানে যদি বলি যে মোটামুটি দুইটা দেশকে কানেক্ট করলে তাহলে আমাদের জন্য ভালো। আরেকটা বিষয় হলো যে যেহেতু পায়রা পোর্টটা কার্যকর চালু হচ্ছে এবং আপনারা জানেন যে ওখান থেকে কিন্তু পায়রা পোর্ট থেকে কিন্তু আপনার এই যে 8টা মহাসড়ক হবে এবং রেলপথ হবে, সেটা কিন্তু আপনারা জানেন যে খুলনার একটা ব্রিজ হয়েছে মানে পিরোজপুরে, ওই ব্রিজগুলো কিন্তু হয়ে যাচ্ছে, কাজ চলতেছে। ওখান থেকে পায়রা পোর্ট থেকে সরাসরি কিন্তু এইসব জায়গাতে কানেক্ট করে নেপাল ভুটানে অন্তর্ভুক্ত হতে পারবে। কারণ নেপাল ভুটান এখন যে চট্টগ্রাম পোর্টটা ব্যবহার করে বা মংলা পোর্ট, এটা চাইতে পায়রা পোর্টটা বেশি ইজিয়েস্ট হবে, তাদের যোগাযোগের ক্ষেত্রে এটা খুব ইজিয়েস্ট হবে। সেক্ষেত্রে আমার মনে হয় এটা অদূর ভবিষ্যতে বাংলাদেশের জন্য খুবই ইতিবাচক হবে। এখন বিষয় হলো যে মানে হাউ চায়না উইল প্লে দ্য রোল, এটা কিভাবে করবে, যে তার রোলটা কিভাবে প্লে করবে সেটার জন্য অপেক্ষা করতে হবে। এবং ওই জুলাই মাসেই প্রধানমন্ত্রীর সফর চায়নায়, এবং এটা খুবই, এই দুইটা সফরকে নিয়ে পরীক্ষায় মাস্ট আসবে। এটা বাংলাদেশ বলেন ইন্টারন্যাশনাল বলেন আসবেই, কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ। চায়না এবং ইন্ডিয়ার সফর নিয়ে প্রধানমন্ত্রীর এবং প্রচুর আর্টিকেল আসবে, সেখান থেকে আসবে। আমি যদিও আপনাদের এখানে আমি আসছি টপিকটা থেকে যে আমার ক্লাস এবং হলো বই আর সাথে হলো যে কিছু আর্টিকেল, এটা পড়লে কিন্তু আপনার জন্য খুব ভালো পরীক্ষা দেওয়া সম্ভব ইনশাল্লাহ। ক্লাস এবং বই পড়লে আপনি 70 to 80% কভার করতে পারবেন। আপনি কলামগুলো পড়লে 90% কভার হয়ে যাবে। তখন আপনি দেখবেন খুব ভালো পরীক্ষা দিতে পারবেন এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল অনেক নাম্বার পাবেন ইনশাল্লাহ। আমি দেখছি ইন্টারন্যাশনালে 79 পেয়েছে, বাংলাদেশ বিষয়গুলিতে 136 পেয়েছে, সে কিন্তু অ্যাডমিন ক্যাডার পেয়েছে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল যারা বেশি নম্বর পাবে তারা কিন্তু ভালো ক্যাডার পাবে, এক্সপেক্টেড ক্যাডার পাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি এখানে ছিলাম একজন বলছেন ডেট ক্রাইসিস, এটা ডেট ক্রাইসিসটা কি, ডেট ক্রাইসিসটা দরকার কিনা? হ্যাঁ, এটা ওই যে IMF এর ঋণ দান পদ্ধতি যেটা, ওটার মধ্যে কিন্তু এটা চলে গেছে এবং আপনাদের নমনীয় এবং অনমনীয় ঋণের মধ্যে আমি যেটা দেখেছি সফট লোন, হার্ড লোন, ওর মধ্যে কিন্তু এটা গেছে। তো ডেট ক্রাইসিসটা এখন রাখতে পারেন আলোচনার মধ্যে। তো যাই হোক, আমি এখন আলোচনায় যাই। প্রথমে G7টা দেখি আমি। ঘুম বসতে এই রাজীব, মুছে ফেললাম, সবগুলো একটা আলোচনাও করতে পারতাম, যে টুকটাক আলোচনা করতে পারলে ভালো হতো। আচ্ছা থাক, টুকটাক লাগবে না, ডিরেক্ট করি। G7 যে সম্মেলনটা হচ্ছে, এটা সম্মেলন ইতালিতে হচ্ছে। আর এই সম্মেলনের আসলে আউটকামটা কি কি আউটকাম? বেশ কয়েকটা আউটকাম, অনেকগুলো বিষয় আলোচনা করছে। এখানে আলোচনা করছে উন্নয়নশীল বিশ্বকে নিয়ে কি করবে, সাউথ স্টেট নিয়ে কি করবে, তারপর চীনের বিরুদ্ধে যে PGII পলিসি বাইডেনের, সেটা কিভাবে কাজ করবে। আর এটা কিন্তু অফিসিয়ালি বলা যায় যে বাইডেনের শেষ G7 সম্মেলন। বাইডেন আর প্রেসিডেন্ট হবে না ইনশাল্লাহ, বাইডেন আর প্রেসিডেন্ট হওয়ার কোনো চান্স নাই। ট্রাম্প আসবে মনে হয়। ওদের আবার একটা বিষয় আছে, বিষয়টা একটু টাফ, সেটা হলো ওদের মানে জেনারেলরা চায় না যে ট্রাম্প আসুক, কিন্তু জেনারেলরা বাইডেনের প্রতি হ্যাপি না। কারণ জেনারেলরা এবং বিশেষ করে US এর যারা জায়নিস্ট পিপলস, তারা কিন্তু চায় যে ইসরায়েলকে পুরোপুরি সমর্থন করুক, এবং অ্যাট দ্য সেম টাইম ওখানে কিন্তু হিউজ নাম্বার অফ পপুলেশন তারা কিন্তু বাইডেনের এগেনস্টে।
এই ওয়ারের অ্যাগেনস্টে। সো ওদের পলিসিগুলো খুব ইয়া হবে আর কি, খুব মানে যেটাকে বলে যে আপনি রিড করতে পারবেন না, কিন্তু এতটুকু মনে হয় যে ট্রাম্পকে যদি জেনারেলরা ছাড় দেয় এবং তারা যদি এখানে রিগিং করতে না পারে, তাহলে আলটিমেটলি ট্রাম্প উইল বি দ্য নেক্সট প্রেসিডেন্ট। আর ট্রাম্প কিন্তু গতবারও প্রেসিডেন্ট হয়েছিল, সে কিন্তু রিগিং এর শিকার হয়েছে, জেনারেলদের রিগিং এর শিকার হয়েছে মাস্ট। এবং ওরা যে আমেরিকা ফর আমেরিকানস, এই যে তার স্লোগানটা, আমেরিকা হবে আমেরিকানদের জন্য, এটা তাকে অনেক অ্যাডভান্স করে দিচ্ছে। আচ্ছা আসি, আমি যেটা বলছিলাম, G7 এর অনেকগুলো তারা কর্মসূচি গ্রহণ করেছে। একটা হলো যে রাশিয়ার জব্দকৃত সম্পদের সম্পদের সুদ থেকে ইউক্রেনকে $50 বিলিয়ন প্রদান করবে। ইউক্রেনকে $50 বিলিয়ন প্রদান করবে। দেখি পারেন কিনা যে রাশিয়া মানে ইউক্রেনকে কেন ন্যাটো সদস্য পদ দেওয়া হয় না, দেওয়া হচ্ছে না, কে বলতে পারেন? ইউক্রেনকে কেন সভারেন বন্ড কি, সভারেন বন্ডটা লাগবে না, এটা ওটা শ্রীলঙ্কা ক্রাইসিসের সময় দরকার ছিল, এখন একেবারে ইম্পর্টেন্স নাই সভারেন বন্ড। ওটা ওই ট্যাক্স জিডিপি রেশিওর মধ্যে আলোচনায় আসবে। এলসি এবং পিভিপি, হ্যাঁ পিভিপি লাগবে, পিভিপি লেখে নাই, আল্লাহ এই দেখেন, আমি তো আল্লাহ আমার দেখেন এখানে 3 নম্বরে পিভিপি লেখা, এই দেখেন 3 নম্বরে পিভিপি লেখা, আমি সরি, পিভিপি আছে, পিভিপি 24 ওখানে পিভিপি, পারচেজিং পাওয়ার প্যারিটিটা লাগবে। থ্যাংক ইউ। কিছু স্পেসিফিক দেশের উপর পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করে কিভাবে? ওই যে চুক্তির আলোকে কনসেপচুয়াল বাকি চ্যাপ্টার গুলো পিডিএফ দিলে ভালো হবে। হ্যাঁ আমি কালকে দেবো, আজকে দিতে পারবো না ইনশাল্লাহ। তারপরে হলো খরচের ভাই বুঝি নাই কি খরচের ভয়, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। ইউক্রেনকে দেখতে চায় রাশিয়া, না বাফার স্টেট হিসেবে না, যুদ্ধের ব্যয় বহন করতে হবে নাটক, হ্যাঁ এটা বুঝতে পারছেন, রাইট। ইম্পিরিক্যাল ইস্যুস কবে শুরু করবেন? ইম্পিরিক্যাল ইস্যুসটা শুরু করবো জুলাইয়ের বাংলাদেশে শেষ করবো ইনশাল্লাহ টানা। এরপরে আমরা ইম্পিরিক্যাল এবং প্রবলেম সলভিং করবো জুলাইয়ের 20 তারিখ থেকে। সময় রিসেন্ট এবং লেটেস্ট ইনফরমেশন লাগবে। তবে আমি প্রবলেম সলভিং আর ইম্পিরিক্যাল এই টপিকটার পরে, হয়তো আগামী শনিবার দিন যে পরীক্ষাটা হবে, শনিবার দিন রাতে অথবা রবিবার দিন কোন একদিন আমি দুইটা স্পেশাল ক্লাস নেবো, যে আমাদের সাজেশন ক্লাস, যে আমরা কোন টপিকগুলো দেখবো, অধ্যায় ভিত্তিক কোন টপিকগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা একটা সাজেশন ক্লাস বা স্পেশাল ক্লাস নেব। প্রবলেম সলভিং এবং হলো মানে আমি আলোচনা করে করে পয়েন্টগুলো লিখে ফেললে আপনার জন্য সহজ হবে যে আপনি আসলে কোন কলাম থেকে বা কোনগুলো দেখবেন। আপনারা বিভিন্ন পরীক্ষা দেন কোচিং টোচিং এ, তখন এইগুলোর উপরে এমফাসাইজ করবেন। ওকে, মাইক সাউন্ড করতেছেন, আমি চা খাচ্ছি মনে হয় সেজন্য। সংবিধানের ক্লাস আবার শেষের দিকে ভাই, এখন না। আচ্ছা, নাম্বার 2 দেখেন কত বড়টা সিদ্ধান্ত নিচ্ছে, যে রাশিয়া জব্দকৃত সম্পদ থেকে $50 বিলিয়ন ইউক্রেনকে মানে অর্থ সহায়তা দিবে। এরপর রাশিয়ান যুদ্ধযন্ত্রের জন্য ব্যয় বৃদ্ধি করা। আপনারা একটা জিনিস আছে, পত্রিকায় দেখছেন কিনা, যে গাজা উপত্যকায় যে ক্ষেপণাস্ত্র পাওয়া গেছে, সেই ক্ষেপণাস্ত্রের খোসায় লেখা মেড ইন ইন্ডিয়া থেকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হচ্ছে। তারপরে হলো গাজায় একটি বিস্তৃত চুক্তির আহ্বান।
কাজা থেকে আসবে কিন্তু মাস্ট, এবং সেক্ষেত্রে কিন্তু সিভিলিয়ান সেফটি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে রেজুলেশন আছে, রেজুলেশন 241, এই রেজুলেশনে কিন্তু সিভিলিয়ান সেফটি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইউডিএইচআর এবং মানে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস আর ইউএনএসসি রেজুলেশন দুটাকে অ্যাডজাস্ট করে একটা মানে পরীক্ষা দেবে। বিশেষ করে এখানে 37,000 মানুষ মারা গেছেন, যার মধ্যে 17,000 আর চাইল্ডস বা চিলড্রেন। তাহলে 17,000 প্লাস হলো শিশু মারা গেছে এখানে। আর যে প্রচুর পঙ্গু শিশু হয়ে গেছে, পঙ্গু, তারপরে হলো তারা যেটা হলো যে তারা হয়ে গেছে, প্রায় 7-8 হাজারের মতো শিশু তারা হলো একা হয়ে গেছে, তাদের কোনো আত্মীয় স্বজন নাই, এতিম হয়ে গেছে আর কি। সেক্ষেত্রে এই যে মানবিক বিপর্যয় গাজা, এটা নিয়ে প্রশ্ন হতে পারে। তারপরে ইন্দো প্যাসিফিক মিত্র ও অংশীদারদের সাথে দাঁড়ানো, মানে আইপিএস এর মিত্র ও অংশীদারদের সাথে দাঁড়ানো, মানে তাদের পক্ষে থাকা। নাম্বার 5, আফ্রিকার অংশীদারদের সাথে দাঁড়ানো বা তাদের পাশে থাকা। তারপরে হলো অর্থনৈতিক নিরাপত্তা রক্ষার জন্য একসাথে কাজ করা, ইকোনমিক সিকিউরিটি বা অর্থনৈতিক নিরাপত্তার জন্য কাজ করা। অর্থনৈতিক নিরাপত্তার জন্য কাজ করা। নাম্বার 7, সমালোচনামূলক ও সংবেদনশীল প্রযুক্তির সুরক্ষা। সমালোচনামূলক ও সংবেদনশীল প্রযুক্তির সুরক্ষা। বৈশ্বিক ঋণের অচল অবস্থা দূর করা। বৈশ্বিক ঋণের অচলাবস্থা দূর করা। পার্টনারশিপ ফর গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট, ইউএসএ যেন সার্বিক মার্কিন ডলার বেশি জমা করেছে, অর্থাৎ পিজিআইআই তে ইউএসএর $60 বিলিয়ন জমা প্লাস অন্যদের বিনিয়োগে আহ্বান। এটা পিজিআইআই, মানে চীন বিরোধী যে ইউএসএ যে পলিসি, তার মধ্যে একটা হলো পিজিআইআই, পার্টনারশিপ ফর গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার এন্ড ইনভেস্টমেন্ট, 2021 সালে ঘোষণা করা হয়েছিল। পার্টনারশিপ ফর গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট। এটা কিন্তু G7 এর একটা প্রজেক্ট, G7 এর। পিজিআইআই তে ইউএসএর $60 বিলিয়ন জমা এবং অন্যদের বিনিয়োগে আহ্বান। নাম্বার 10, আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক ক্ষমতা বৃদ্ধি করা, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক ক্ষমতা বৃদ্ধি করা। বৈশ্বিক দৃষ্টির মতামত লিখছি, উন্নয়নশীল দেশে ভবিষ্যৎ বিনিয়োগের জন্য অংশীদার করা। গ্লোবাল সাউথের, ওরা গ্লোবাল সাউথ বলে না, ওরা দক্ষিণের দেশই বলে, বিকজ গ্লোবাল সাউথ কনসেপ্টটা হলো ইন্ডিয়া এবং চায়নার। গ্লোবাল সাউথ তারপরে লিখেন যে উন্নয়নশীল বিশ্বের ভবিষ্যৎ বিনিয়োগের জন্য, উন্নয়নশীল বিশ্বের ভবিষ্যৎ বিনিয়োগের জন্য হ্যাঁ এখন ভাই আচ্ছা থ্যাংক ইউ ঠিক আছে।
তাহলে উন্নয়নশীল বিশ্বে ভবিষ্যৎ বিনিয়োগের জন্য অংশীদারত্ব করা ঠিক আছে। তো G7 সম্মেলনের এই ইস্যুস গুলো আলোচনা হয়েছে এবার সম্মেলনে 2024 সালে। সম্মেলন যে বছর যেটা হয় সে বছর কিন্তু সেটা আসে। গত বছর সম্মেলন হয়েছে G7 এর, ব্রিক্স এর, G7 এর, G20 এবং ব্রিক্স এর। ওইটা কিন্তু মানে পরীক্ষার আগে আগে যে সম্মেলনটা হয় ওইবার কিন্তু এটা পরীক্ষা আসছে। তারপরে আগের বার হয়েছিল আপনার সাংহাই কোঅপারেশন সম্মেলন। ওইবার কিন্তু সাংহাই কোঅপারেশন থেকে প্রশ্ন আসছিল 44তমতে। ঠিক আছে, সো এটা আসতে পারে, বলা যায় যে অন কাইন্ড অফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমি দেখি এ হলো পিপিপি। আমি যেটা বলছিলাম পিপিপি মানে হলো পারচেজিং পাওয়ার প্যারিটি। বা ক্রয় ক্ষমতা সূচক। এবং এই কনসেপ্টটা হলো আইএমএফ এর ধারণা। এটা হলো যে ডলারের বিপরীতে মুদ্রার বিনিময় হারকে বোঝায়। আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হারকে বোঝায়। আপনাদের ডিভ্যালুয়েশন আমি দেখাইছিলাম, ডিভ্যালুয়েশন তো পারেন মনে হয়, একদিন তো দেখাইছিলাম। অবমূল্যায়ন, মুদ্রা অবমূল্যায়ন, এটা কিন্তু লাগে। ডিভ্যালুয়েশন হারকে বোঝায়। এটা একটা ব্যাপারটা কি এরকম, দেখেন এক্সাম্পল হলো ধরেন আপনি একটা টি শার্ট, হ্যাঁ, এই টি শার্টটার দাম ধরেন $10, ইউএসএ তে এর দাম হলো $10। এই টি শার্টটার দাম ধরেন €8। এটা হলো ইউরোপিয়ান ইউনিয়ন। এখন এই €8 সমান যদি করেন তাহলে এটা $15। ঠিক আছে, তাহলে এটার পিভিপি বের হবে কত? এর পিভিপি বের হবে 15 ভাগ হলো 10 ইকুয়াল টু 1.5। ঠিক আছে, $15 ভাগ $10 ইকুয়াল টু হবে $1.5। অর্থাৎ এই ক্ষেত্রে এই যে টি শার্টটা ইউরোপীয় ইউনিয়নে বিক্রি হলো, ইউরোপিয়ানে পিপিপি হবে সেটা $1.5। অর্থাৎ আপনি কোনো একটা পণ্য যেই দামে কিনবেন, সেটা ডলারে কনভার্ট করলে সেইটা হবে আপনার ক্রয় ক্ষমতা। আমি আরেকটু সহজ করে বলি। ধরেন আমার টি শার্টটার দাম হলো $100, আমার টি শার্টের দাম ধরেন $200। তাহলে $200 সমান যদি এটাকে ধরি বাংলাদেশে $200 একটা পণ্যের দাম, ধরেন টি শার্টটার দামই $200। তাহলে $200 সমান কত ডলার হয়? ধরেন আপনার এটা হয় আপনার $1.4 হয়, ধরেন $1.4, বা ধরেন 1.5 ধরি, 5 ধরলে আল্লাহ না 1.5 ধরলে তো হবে না, $1.5 ধরলে হবে। হ্যাঁ, ধরেন $1.5 ধরলাম। তাহলে এখন দেখেন এই টি শার্টটাই ইউএসএ তে এটার দাম ধরেন আছে আপনার $10। ঠিক আছে, তাহলে আপনার বাংলাদেশের পিপিপি কত? বাংলাদেশের পিপি হবে এই 10 ভাগ হলো 1.5 ইকুয়াল টু $15। বাংলাদেশের I'm sorry 10 ভাগ না, $1.5 হলো ভাগ হলো 10, তাহলে এটা হবে 0.15। এটা হলো বাংলাদেশের পিপিপি 0.15। ঠিক আছে, এখন আপনার যে মুদ্রা মান আপনি ডলারে কনভার্ট করবেন সেটা ভাগ করবেন হলো ওই ডলার মান দিয়ে, মানে আসল ডলার মান দিয়ে, তাহলে আপনার পিপিপি বের হয়ে যাবে। ঠিক আছে, 7 নম্বর পয়েন্টটা দেখা যাচ্ছে না, আল্লাহ কই,
খেয়াল করে নেই। Another reason is playing behind that the NATO 68% expenditure came from the USA. The US is now busy with its election process, and they are also bored with other NATO members because they are fulfilling their parts. Thank you. Even there is a vague news that the US, especially Trump, would not like to attach with NATO anymore due to other member less donation. Members less, হ্যাঁ এটা হতে পারে, হ্যাঁ আপনি ভালোই বুঝিয়েছেন। তাহলে পিপিপি হলো মানে আন্তর্জাতিক বিভিন্ন দেশের ডলারের বিপরীতে মুদ্রামানের হারকে বোঝায়। মানে হলো ক্রয় ক্ষমতা। তাহলে বাংলাদেশের ক্রয় ক্ষমতা 0.15, ঠিক আছে। এইভাবে দেখতে হবে যে আমাদের যেই সেবা খাত, মানে এটা কিন্তু সেবা সহ পণ্য সেবা খাত সহ, তো এই ক্রয় ক্ষমতা কিন্তু পণ্য সেবা সহ করা হয়। প্রত্যেকটা দেশে পিপিপি কিন্তু বেশি হয়। সাধারণত যে মুদ্রা আমাদের যে ধরেন মাথাপিছু আয় আমাদের কত, $2684 না, $2784, হ্যাঁ $2784 আমাদের মাথাপিছু আয়। এটাই আমি যখন আবার নেব, আমি যদি পিপিপিতে নেবো তখন এটা $5000 হয়ে যাবে। এটা অনেক সময় $5000 হয়ে যায়, মানে অর্থাৎ পিপিপিতে কনভার্ট করলে কিন্তু মাথাপিছু এটা বেড়ে যায়। আচ্ছা, এরপরে দেখি নাম্বার 1, এফটিএ ভার্সেস পিটিএ। আমার এখানে কিন্তু আলোচনার মধ্যে অনেক কিছু আছে যেগুলো আমি এখনো লিখে নাই। যেমন ধরেন আপনার টিফা কিন্তু এই আলোচনার মধ্যে চলে আসবে, টিকফা এই আলোচনার মধ্যে চলে আসবে, সেপা এই আলোচনার মধ্যে চলে আসবে। এই তিনটা ইস্যুস, যেমন টিফা বাংলাদেশ করছে অস্ট্রেলিয়ার সাথে টিফা ইন 2021, টিকফা করেছে ইউএস এর সাথে ইন 2013, আর সেপা যেটা ইন্ডিয়ার সাথে এটা হবে, এখন পর্যন্ত হয়নি, ডিসকাশন ইজ আন্ডারওয়ে, এবং এটার ডিসকাশন চলতেছে 2019 থেকেই। সেপা হবে, সেপা এখন পর্যন্ত হবে না, কারণ সেপা যদি হয়, এই সেপা কিন্তু ইন্ডিয়া অনেক দেশের সাথে করেছে। এই সেপা কিন্তু আপনাদের আসবে, প্রবলেম সলভিং আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেপা, প্রবলেম সলভিং আসতে পারে, বিকজ ইন্ডিয়া কিন্তু অনেক দেশের সাথে সেপা করেছে। এখন বাংলাদেশের জন্য যদি সেপা করে তাহলে আলটিমেটলি কিন্তু ওইটাই তাকে ফলো করতে হবে। যদি ওইটা ফলো করে তাহলে আলটিমেটলি বাংলাদেশ লাভবান হবে। এবং সেপা যেটা করেছে, ধরেন ইন্ডিয়া ফ্রান্সের সাথে করেছে, তার সাথে যেই সে এটা করছে, কন্ডিশনটা করে সে ওখান থেকে লাভবান হচ্ছে, বাট বাংলাদেশ থেকে ওই পরিমাণ ওখান থেকে লাভবান হওয়ার মানে নাই, তার সম্ভাবনা নাই। সেজন্য সে সেপা নিয়ে বারবার গড়িমসি করে। সেপাটা বাংলাদেশকে সেপার কথা বলে তারা অনেক কিছু বাংলাদেশ থেকে আদায় করে নিয়েছে। আপনারা দেখছেন 2023 সালের 24 এপ্রিল তারা কিন্তু আমাদের এখানে ট্রান্সশিপমেন্ট চালু করেছিল, বাংলাদেশ থেকে ট্রান্সশিপমেন্ট চালু করেছিল, যেটা নৌপথ থেকে প্রথম শুরু হয়েছিল। এবং সেখানে বাংলাদেশকে 16 থেকে 17টা ট্যাক্সের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করবে, যেখানে বাংলাদেশ আর্থিকভাবে লাভবান হবে বলে বাংলাদেশ সেটা তাদেরকে মানে অনুমতি দিয়েছে। বাংলাদেশ আসলেই আগেরটাই লাভবান হইতো। 15 থেকে 16টি মানে ফি, অর্থাৎ লাইসেন্স ফি, তারপরে হলো অনুমতি ফি, এন্ট্রি ফি, তারপরে হলো আপনার মানে কাউন্টার ভেলিং ডিউটি, এই হাবিজাবি দিয়ে প্রায় 16-17টা। আমার একটা ভিডিও আছে এটা নিয়ে, নাইম হোসেন আইডিতে পাবেন, নাইম হোসেন নামে একটা পেজ আছে, ওখানে আমার এটা আমি আলোচনা করেছিলাম। তো এফটিএ পিটিএ এই দুইটার মানে হলো যে এফটিএ হলো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, আর পিটিএ কিন্তু প্রেফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট। এটা কিন্তু আমরা অনেকেই মনে করি এটা মনে এগ্রিমেন্ট, আসলে এগ্রিমেন্ট না, দিস ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ অগ্রাধিকারমূলক বাণিজ্য ব্যবস্থা। আর এটা হলো মুক্ত বাণিজ্য চুক্তি, এবং এটা খুবই ওল্ড একটা কনসেপ্ট, আর এটা একটা মানে নিউ কনসেপ্ট। আর ওল্ড কনসেপ্ট আর এটা হলো নিউ কনসেপ্ট, নিউ কনসেপ্ট। এখন বিষয় হলো যে এখানে হলো যে আপনার ট্যাক্স, টোল, টেরিফ, তারপরে হলো কোটা, তারপরে ধরেন ডিউটি,
তারপর কাউন্টার ভেলিং ডিউটি, এগুলো সব মুক্ত এই বাণিজ্যটা হবে। আর এখানে হলো যে পিটিএটা হলো যে উভয় পক্ষকে বাণিজ্য সুবিধা প্রদান করবে। এবং যেমন বাংলাদেশ ভার্সেস ভুটান হয়েছিল, এবং এটাই প্রথম হয়েছিল 2020 সালের 6 ডিসেম্বর। এটা এখন পর্যন্ত পরীক্ষা আসে নাই, আসার কথা আসেই না। এখানে বাংলাদেশ ভুটানের কাছ থেকে 100টি পণ্য পাবে, 100টি পণ্যে শুল্ক মুক্ত সুবিধা, আর ও দিবে ওকে 34টি পণ্যের সুবিধা। এবং এটা তো একটা ধরেন আপনার এক্সিস্টিং, বা এটা হলো একটা মানে কনভেনশনাল একটা উদাহরণ বা প্রচলিত একটা উদাহরণ, কিন্তু আপনাকে আনকমন উদাহরণ দিতে হবে। যেমন ধরেন আপনার এটা হলো এমন যে তুমি আমাকে কম দামে তুমি আমাকে যে পণ্যটা দিবা, আমি তোমাকে কম দামে তার ফিনিশড গুডটা দেবো। হয়তো তুমি আমাকে র মেটেরিয়ালস দিবা, আমি তোমাকে ফিনিশড গুড দেবো, অথবা তুমি আমাকে সেকেন্ডারি গুডসটা দেবা, আমি তোমাকে ফাইনাল গুডটা দেবো। যেমন ধরেন গুডস, ইউএসএ বাংলাদেশকে ধরেন কম দামে বস্ত্র দিবে, বাংলাদেশ কম দামে পোশাক দিবে, এটা পিটিএর অন্তর্ভুক্ত হয়। ধরেন বাংলাদেশ কম দামে চীনকে মানে বাংলাদেশকে চীন কম দামে সার প্রদান করবে, বাংলাদেশ চীনকে কম দামে কাঁচা পাট রপ্তানি করবে। এই যে কাঁচা পাট এবং সার দিল, এই দুইটা কিন্তু হবে কি আপনার পিটিএর অন্তর্ভুক্ত হবে। হ্যাঁ, তাহলে ও আমাকে সার দিচ্ছে, আমি তো পাটে উৎপাদন করতেছি। এখন ধরেন ও সার দিয়ে আমার কাছে কাঁচা পাটও নিচ্ছে, আবার ধরেন পাটের জিনতত্ত্বও চাচ্ছে, তাহলে তো আবার পিটিএ হবে না। তাহলে সে আবার আমাকে আরেকটা সুবিধা প্রদান করতে হবে, নয়তো হবে না। যেমন আমরা কিন্তু যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করতে পারতাম, আমরা তুলা আমদানি না করে বস্ত্র আমদানি করেছি। সেক্ষেত্রে আমার কাছ থেকে সে কিনে পোশাক নেবে। যদি সে তুলা আমদানি করলে আমি তাকে হয়তো বস্ত্র দিতাম, অথবা হ্যাঁ আমি তাকে গার্মেন্টস পণ্যটাও দিতাম, বা হোশিয়ারিজ পণ্য বা হোম টেক্স কোনো একটা দিতাম, কিন্তু সেক্ষেত্রে আমার এরকমের একটা পিটিএর একটা অন্তর্ভুক্ত একটা ডিড লাগবে। এবং এই পিটিএটা হলো যে উভয় পক্ষকে বাণিজ্য সুবিধা প্রদান করবে। এবং বর্তমানে এই পিটি অনুসরণ করা হচ্ছে। বাংলাদেশের সাথে কোনো দেশেরই এফটিএ নাই, বাংলাদেশের সাথে কোনো দেশের এফটিএ নাই, বাংলাদেশের সাথে কোনো দেশের এফটিএ নাই, কিন্তু বাংলাদেশের সাথে ভুটানের পিটিএ আছে। ক্লিয়ার? টেরিফ ভার্সেস টোল নাকি? টেরিফ ভার্সেস টোল, এই তো টোল তো হলো আসলে মাসুল, আর টেরিফ তো হলো শুল্ক। এটা পণ্যের উপরে হয়, আর এটা পণ্যের উপরে হয়, আর এটা হলো মানে স্থান ব্যবহারের বিকল্প হয়। স্থান ব্যবহারের পরিবর্তন হয়, অর্থাৎ টোলটা মাসুলটা দিবে কোনো ভূমি, স্থান বললে ভুল হবে, ভূমি ব্যবহারের পরিবর্তে দিতে হয়, ভূমি ব্যবহার পরিবর্তে দিতে হয়। অর্থাৎ আমার যদি ল্যান্ড ব্যবহার করে তাহলে সে মাসুল দেবে, আর যদি সে তার পণ্য আমার এখানে ঢোকে তাহলে সে টেরিফ দিবে। এই টেরিফটা একটা হলো বাণিজ্য শুল্ক, আর একটা হলো এক্সাইজ। টেরিফ দুইটা, মানে টেরিফ হলো বাণিজ্য শুল্ক, টেরিফ মানে বাণিজ্য শুল্ক। আরেকটা শুল্ক আছে যে অভ্যন্তরীণ যে শুল্কটা হয়, এই অভ্যন্তরীণ শুল্ক হলো যে এক্সাইজ।
অভ্যন্তরীণ শুল্ক হলো এক্সাইজ। এখন আপনাদের মধ্যে আসতে পারে যে ভ্যাট আর ট্যাক্সের মধ্যে পার্থক্য কি। ভ্যাট হলো আসলে খরচের উপরে হয়, খরচের উপর দিতে হয়, আর ট্যাক্স হলো আয়ের উপরে দিতে হয়, আয়ের উপরে দিতে হয়। এটা হলো বিক্রয় মূল্যের বিকল্প হিসেবে, বিক্রয় মূল্যের বিকল্প হিসেবে অতিরিক্ত ধার্যকৃত, অতিরিক্ত ধার্যকৃত কর। বিক্রয় মূল্যের বিকল্প হিসেবে অতিরিক্ত ধার্যকৃত কর, সেটা হলো ভ্যাট। অতিরিক্ত ধার্যকৃত কর এটা হলো ভ্যাট। আর এটা হলো যে পণ্য বা সেবা, সেবা বিক্রি অথবা পারিশ্রমিক হিসেবে, পারিশ্রমিক হিসেবে আয়ের, আয়ের এগেনস্টে, এগেনস্টে মানে কি হবে, এগেনস্ট ইনকাম, এগেনস্ট মানে আয়ের পরিবর্তে, আয়ের জন্য প্রদেয় কর বা প্রদেয় হার, ভ্যাট এবং ট্যাক্স। ভ্যাটটা হলো যে এরকমের, যে ধরেন আমি বেসিক ভিউ তৈরি করতেছি, বেসিক ভিউতে আমার যা যা লাগে, কাগজ লাগে, আমার বাড়ি ভাড়া লাগে, আমার এটা গাম লাগে, গাম কিনতে হয়, সুতা লাগে, এখানে পিন লাগে, লেমিনেটিং লাগে, লেমিনেটিং লাগে, তারপরে ধরেন প্যাকেট লাগে, যে রশি দিয়ে বাঁধি রশি লাগে, রশি লাগে বা সুতা লাগে। ধর এই যে কয়েকটা লাগলো, এবং আমার অনারিয়াম লাগে, যে লেখকদের অনারিয়াম, এই সব মিলিয়ে ধরেন এটা আমার 400 টাকা খরচ হয়, পিডির কথা বলতেছি। এই 400 টাকার উপরে 15% দিতে হবে গভর্নমেন্টকে আমার ভ্যাট, তার মানে 460 টাকাটা দাম হয়ে যাবে। আলটিমেটলি আমি ধরেন এটা বিক্রি করলাম, এই বেসিক ভিউটা আমার 460 টাকা এখন খরচ হয়ে গেল, আমি বিক্রি করলাম ধরেন 520 টাকা। এই 520 টাকা বিক্রি করলে আমি যে এখান থেকে আয় করলাম আমি 60 টাকা, এই 60 টাকার উপরে 15% এটা হবে ট্যাক্স, এবং এই 15% ট্যাক্স, 60-র 15% হলো 4 টাকা, 4 টাকা হবে আমার ইনকাম ট্যাক্স। বুঝতে পারছেন কিনা? ঠিক আছে। টোল আর টেরিফটা দেখলাম। ঘুমটা একটু কাটছে, এখন আবার সময়টা চলে গেছে, ঘুম কাটলো, সময় চলে গেল। কালকে ক্লাস নেব ইনশাল্লাহ, শুক্রবার। আপনাদের কি সকালে ক্লাস করলে ভালো হয় না কালকে বিকালে করবেন? একটু জানান তো, আপনাদের তো অনেকের পরীক্ষা আছে কালকে মনে হয়। আপনারা আবার ক্লাস না করলে আমার পড়াইতেও ভালো লাগে না। একটু বলবেন কালকে কখন ক্লাস করবেন? একটু লং ক্লাস, আমরা এটা শেষ করে ফেলবো ইকোনমিক্সটা, এবং চ্যাপ্টার 4-এ টাচ করবেন ইনশাল্লাহ। বলুন তো সকালে ক্লাস করলে ভালো হবে? মানে 5টা কমেন্ট করেন। বিকেলে, 2 জন বিকেলে বলছেন, বিকালে, গুড, 3 জনই বলছেন বিকাল, ঠিক আছে। কালকে বিকালে, কালকে বিকালে 3 PM ইনশাল্লাহ, 3 PM নামাজের পরপর তো খেয়ে দিয়ে ক্লাসে আসলে, না কালকে নামাজ আছে, 3:30 PM ইনশাল্লাহ, 3:30 PM। হ্যাঁ, আমাদের 2 ঘন্টা ক্লাস হলে সুন্দর হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই। হ্যাঁ, আল্লাহ হাফেজ। নাকি আরো একটু থাকবে? নামাজ তো 5:30 অনেকে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এখন ঘুম না কাটলো, ঘুমটা একলা।